সময় বহমান, তবুও তার বুকে জমে থাকে অসংখ্য স্মৃতি। মনে হয় যেন নদীর তলায় নুড়ি পাথর, যা স্রোত ছুঁয়ে যায় কিন্তু সরাতে পারে না। ঠিক তেমনি আমাদের কিছু স্মৃতি হয় রৌদ্রের মতো উজ্জ্বল, যা চোখ বন্ধ করলেও ভেতরটা আলোকিত করে দেয়। আবার কিছু স্মৃতি থাকে মেঘের আড়ালে ঢাকা, যা হঠাৎ বজ্রপাতের মতো ফিরে এসে মন কাঁপিয়ে দেয়। সময় এগিয়ে চলে নিজের গতিতে, তাকে থামানোর সাধ্য কারণে, কিন্তু স্মৃতিরা, তারা সময়ের নিয়ম মানে না, মুহূর্তে ফিরিয়ে নিতে পারে বহু বছর আগের কোনো এক বিকেলে। আমরা চাই কিছু স্মৃতি মন থেকে মুছে ফেলতে। আদৌ কি তা সম্ভব? চাইলেই কি কিছু স্মৃতি মুছে ফেলা যায়, ভুলে থাকা যায়? আবার আমরাই তো কিছু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। স্মৃতি যেমনই হোক না কেন, আমাদেরকে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই যেমন উষা গত 1 মাসের স্মৃতিটুকুই তার ছোট মস্তিষ্ক থেকে মুছে ফেলতে চায়। চাইবে নাই বা কেন? বাবার অসুস্থতা, সাগর ভাইয়ের সাথে দূরত্ব, সাগর ভাইয়ের অ্যাক্সিডেন্ট, সব মিলিয়ে জীবনের সবচেয়ে বাজে সময়টা সে পার করছে। সেসব দিনগুলো নিয়ে সে ভাবতেও চায় না, ভাববেও না। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়। ভূঁইয়া পরিবারের সদস্যদের নদী স্রোতের মতো গত 10 দিন পার হয়ে যায়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সাগরকে বাড়িতে আনা হয়েছিল 4 দিনের দিন। সে শুরু থেকেই হসপিটালে থাকতে চাচ্ছিল না, তাই পরিবারের মানুষও তাকে আর জোর করেনি। সাগর আগে থেকে অনেকটাই সুস্থ, হাত নাড়াতেও অসুবিধে হয় না, নিজের কাজ নিজেই করতে পারে এখন। নাহিদ ভূঁইয়া অনেকটাই সুস্থ হয়েছেন, কথাও স্পষ্ট বলেন, তবে ধীরে ধীরে আর সময় নিয়ে বলেন। বাড়ির পরিবেশ এখন সর্বদাই আমেজপূর্ণ থাকে। আজকে সেই আমেজটা যেন একটু বেশি, সকলের চোখে পড়ছে তা। গত 3 দিন আগে লিপি বেগমের বড় বোন রিপা বেগম দেশে ফিরেছেন। কথা ছিল 2 মেয়েকে সঙ্গে নিয়ে ফিরবেন, কিন্তু সাগরের হুমকির কাছে পরাজিত হতে হয়েছে। সাগর ওই বেয়াদব মেয়েদের বেয়াদবি অনেক সহ্য করেছে। সহ্য শক্তি যখন বাঁধ ভেঙেছিল, তখনই সে আলাদা বাসা নিয়েছিল। আর সে জানে এই মা মেয়ে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে দেশে আসবেন না। সে অজ্ঞান থাকা অবস্থাতেই উষার ওপরে অনেক হুম্বিতম্বি দেখিয়েছে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তাদের কপালে সংসার জুটেছে, বউ ভালোবেসে কাছে টেনেছে। সেখানে এখন কোনোভাবেই ওই আপদদেরকে বাসায় জায়গা দেওয়া যাবে না। কোনো একটা ঝামেলা রেস ধরে আবার উষা তার থেকে মুখ না ফিরিয়ে নেয়, সে এত রিস্ক নিতে চায় না। সাগর বেডের হেডবোর্ডে মাথা হেলান দিয়ে শুয়ে আছে, বাম হাতটা কপালের ওপরে রাখা। একটু আগে উষা সকালের খাবার খাইয়ে নিচে গিয়েছে, এখন এসে আবার ওষুধ খাওয়াবে। বইয়ের জন্যই অপেক্ষা করছে সে। এমন না যে ও একা ওষুধ খেতে পারে না, পারে। তবে বউ যে আদর করে খাইয়ে দেয়, একটু অভিমান করে ঠিকমতো কথা না শোনায়, ওষুধ না খাওয়ায়, এসব দেখতে সাগরের বেশ ভালো লাগে। দরজা খোলার শব্দেও চোখ খুলল না সাগর। সে জানে কে এসেছে এখন। উষা বিছানার দিকে এগিয়ে এসে বসে পড়ে সাগরের পাশে, বুকে হাত রেখে ধীর আর কৌতূহলের স্বরে বলে, আজকে বাড়িতে কিসের আয়োজন হচ্ছে সাগর ভাই? সবাই কেমন মুখ টিপে টিপে হাসছে, কখনো কখনো দুষ্টমি ভরা হাসি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। কাহিনী কি বলেন তো? আপনি কি কিছু জানেন? সাগর এবার চোখ খুলল, গভীর দৃষ্টিতে তাকালো একবার উষার দিকে, ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটিয়ে বলল, হুম, তবে শুনে রাখ, কাবাডে একটা ব্যাগ রাখা আছে তোর জন্য, বিকেলে সেটা পরে রেডি হয়ে থাকিস। কেন, কোথাও নিয়ে যাবেন? উষা কথাটুকু শেষ করে, আবার কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, দেখেন আপনি কিন্তু অসুস্থ, এই অবস্থায় কোথাও যাওয়া যাবে না। আপনি আগে সুস্থ হয়ে যান, তখন না হয় ঘুরে বেড়াবো, কেমন? সাগর আলতো হেসে উষার দিকে এগিয়ে যায়। উষার কপালে সময় নিয়ে উষ্ণ গাঢ় স্পর্শ এঁকে দেয় গভীরভাবে। উষা আবেশে চোখ দুটি বন্ধ করে নেয়। ভালোবাসার এমন আদরে স্পর্শ পাওয়ার কাঙ্গাল সে। গত 10 দিন উষার স্বপ্নের মতো কেটেছে। প্রতিটি রাত সাগর উষাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, পরম আবেশে মাথা রেখেছে উষার বুকে। উষা সেসব ভেবে মুচকি হাসে। সাগর কিছুটা ঝুঁকে এসে উষার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, মাথা মোটা কোথাকার, এত প্রেসার নিতে হবে না তোকে। যা করতে বলা হয়েছে তাই করবি। রোজা রেখে এত চিন্তা করতে হবে না। আজকে ইফতারে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তানহার পরিবারকেও দাওয়াত দেওয়া হয়েছে, প্রিয়তারও। ও তাই বলেন? বড় আব্বু তো বলেছে। বড় আব্বু কী রে? বাবা বল। বাবা তো শ্বশুর আব্বা উনি। উষা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়, বাবা তো বলল কিছুদিন পরে ইফতারের দাওয়াত দেওয়ার প্ল্যান ছিল, তাহলে আজকে হঠাৎ? উফ, এত কথা বলিস কেন? আগে দিলেও যা, পরে দিলেও তা।
এখন আমার কাছে আয়, একটু ঘুমাবো আমি। কি ওষুধ খাওয়াস আমাকে, চোখ থেকে ঘুম সরাতেই পারি না। ঘুমান না, না করলো কে? আমি নিচে যাই, সবার সাথে একটু সাহায্য করি। এত পাকনামো করতে হবে না তোকে। এইটুকুন শরীরে এত কিছু সইবে না বেব। কথাটা শেষ করে উষাকে কিছু বলার সুযোগ দিল না সে। একটানে উষাকে নিজের কাছে নিয়ে এলো, তারপরে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মুখ গুজে দিল উষার গ্রীবাদেশে। নিজের খোঁচা খোঁচা দাড়ি গিয়ে এক উষ্ণ ঘর্ষণ সৃষ্টি করে সেথায়। এমন স্পর্শে কাঁপন ধরে উষার সর্বাঙ্গে। সে মিছে রাগ দেখে বলে, এই অসুস্থ অবস্থায় এত জোর দেখাতে হবে আপনাকে? হাতে ব্যথা পেলে তখন? আর আমাকে ছাড়ুন। আমি কি এখন এই দিনের বেলা দরজা আটকে আপনার সাথে শুয়ে থাকবো? আজব। কি ছাড়ুন। সুইট বি। সাগর ঘুম জড়ানোর স্বর উষার কর্ণকুহরে পৌঁছাতে কেমন অশান্ত লাগছে নিজেকে। লোকটাই এমনভাবে গভীর স্বরে ডাকে, উষার সত্তা নাড়িয়ে দেয় যেন মন্ত্রমুগ্ধের ন্যায়। তখন সাগর যা বলে তাই শুনতে ইচ্ছে করে। সুইট বি, তুই আমার রক্তে মিশে যাওয়া উষ্ণতা, যে উষ্ণতা ছাড়া আমার শিরাগুলো দিক ভুলে যায়, যে উষ্ণতা ছাড়া আমার অস্তিত্ব জমে যায়, যে উষ্ণতা ছাড়া আমি শ্বাস নিতে ভুলে যাই। তোকে আমার দরকার, ভীষণ দরকার, জীবনের প্রতিটি মুহূর্তে দরকার। উষা চুপ করে থাকে, ভেতরে এক অজানা ঝড় বইছে তার। আগে সাগর ভাই অমনভাবে নিজের দুর্বলতা প্রকাশ করতেন না, ইদানিং একটু বেশি ডেসপারেট হয়ে গেছেন। এই যেমন গত 4-5 দিন আগেও হুট করে ঘুমের ঘরে বলেছিল, সুইট বি, তুই হলি সেই আগুন, যে আগুন আমায় উষ্ণতা দেয়, আবার ধীরে ধীরে ভস্ম করে দেয়। আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব জেনেও, সেই আগুনের দিকে হাত বাড়াতে আমি মরিয়া। উষা সেদিনও প্রতি উত্তরে নিশ্চুপ ছিল, আজও তাই। এমন হুটহাট ভালোবাসা প্রকাশ উষাকে আনন্দে ভরিয়ে দেয়। উষা সাগরের চুলে বিলি কাটতে শুরু করে। তার সাগর ভাইয়ের ভারী নিঃশ্বাসের শব্দ অনুভব করছে সে। এত দ্রুত মানুষটা ঘুমায় না, কিন্তু ওষুধের প্রভাবে ঘুম যেন চোখ থেকে কাটেই না। উষা নিঃশব্দে হাসে, ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দেয় সাগরের সারা মুখে। তারপর ঘুমন্ত সাগরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আপনি জানেন সাগর ভাই, আপনি এমন কথা বললে আমার ভেতরে সব বাঁধ ভেঙে যায়। আপনি উষ্ণতা বললেন, অথচ আপনি সেই আগুন সাগর ভাই, যেই আগুন আমার রক্তে ঢুকে সব শিরা উপশিরা পুড়িয়ে দিচ্ছে। আপনি কাছে এলে আমি নিজের দিকই ভুলে যাই। কি লজ্জা বলুন তো। উষার এমন ভালোবাসার স্বীকারোক্তিটুকু কি আদৌ ঘুমন্ত সাগরের কর্ণে পৌঁছেছে? অনুভব করতে পেরেছে তার সুইট বীর? তাকে ঘিরে ব্যাকুলতাটুকু? দুপুর গড়িয়ে বিকেল, ইতিমধ্যে ভূঁইয়া বাড়ির পরিবেশ রমরমা। ডাইনিং ড্রয়িং জুড়ে বাচ্চাদের রাজত্ব। বাচ্চা বলতে তো দুজন, মাহিদার নাইলা। স্বামীন গত কয়েকদিন ধরেই বাবার বাসাতেই আছে, ভাইয়ের অসুস্থতার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। নাবিলা ভূঁইয়া গত পরশুদিন আরিশাকে নিয়ে এসেছেন। গতকাল রাতে নেহাল আর আলিফ তুবা দম্পতি তাদের একমাত্র কন্যা নাইলাকে নিয়ে সামিল হয়েছে। তখন অতটাও ভাবেনি উষা, কারণ সাগরের অসুস্থতায় সবার আসা যাওয়া লেগে আছে। ফুপি তো মাঝখানে 2 দিনের জন্য বাসায় গিয়েছিলেন, তারপর আবার পরশুদিন চলে এসেছেন। উষা দুপুরে গোসল সেরে একটা কুর্তি সেট পরেছিল। আপাতত সেভাবে সোফাতে নাইলাকে কোলে নিয়ে বসে আছে। মাহিদ তার পাশে বসা, কখনো উষাকে আদর করে দিচ্ছে তো কখনো নাইলাকে আদর করে দিচ্ছে। পাশে তুবা বসে আছে, ননদ ভাবি মিলে কথা বলছে। সাগরকে দুপুরে গোসল করিয়ে দিয়েছিল উষা। প্রথম কি যে লজ্জায় পড়তে হয়েছে তাকে, মানুষটা এত নির্লজ্জ। উষাকে প্রতিটা কথার বানে লজ্জায় মুচড়ে ফেলতো একদম। এখন খাবার আর ওষুধ খেয়ে আরামে ঘুমোচ্ছে। অন্যদিন তাও সকালে আর বিকালে একটু ঘুমাতো, কিন্তু আজকে সারাদিন ঘুমেছে। এত ঘুমানোর কারণ জিজ্ঞাসা করেছিল উষা। প্রতি উত্তরে সাগর দুষ্টু হেসে বলেছে, রাতের জন্য এনার্জি বিল্ড করছি বেব। নিজের করা প্রশ্নের এমন উত্তর শুনে কয়েক পল থমকে গিয়েছিল সে। কথার মানে ক্যাচ করতে পারার সাথে সাথে নির্লজ্জ বলে মুখ ঝামটা মেরে রুম থেকে বের হয়ে এসেছে সে। নিচে নামতে গিয়ে কানে এসেছে সাগরের দম ফাটা হাসির শব্দ। তোমার বান্ধবীদের আক্কেল দেখো উষা, এখনও এসে পৌঁছায়নি তারা।
ওদের জন্য বসে থেকে লাভ নেই। আজান দিলে নামাজটা শেষ করে রেডি হতে হবে তোমাকে। উষা ভাবির কথায় সম্বিত ফিরে পেল। ভুরু কুচকে স্বনিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রশ্নাত্মক স্বরে বলল, আমি একা কেন? তোমরা রেডি হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রেডি হব। সাদাব নিজের ঘরে রেডি হচ্ছে। এখনই বেরোতে হবে ওদেরকে। রেস্টুরেন্টে অর্ডার করা খাবারগুলি আনতে যাবে। সাদাব, রাফিদ, আরাফ, নেহাল এখনই বের হবে। গালিবার নাফিজ মাঝ রাস্তা থেকে ওদের সাথে জয়েন করবে। আলিফকে পাঠানো হয়েছে মিষ্টি আনার জন্য। সাথে গিয়েছে সাগরের ড্রাইভার অয়ন। সেই দিনের পর আরিসার সাথে আর কথা হয়নি সাদাফের। দেখা হয়েছে অনেকবার, তবে শুধু চোখে চোখে মত বিনিময় হয়েছে, মুখে কিছুই বলা হয়ে ওঠেনি। আরিসা দুরু দুরু বুকে এসে থামলো সাদাফের ঘরের দরজায়। বার কয়েক অস্থিরভাবে শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে দরজায় নক করলো। ঠক ঠক শব্দে সাদাফের কপালে ভাঁজ পড়ে কিছুটা। তার ভাইরা কবে থেকে এত ভদ্র হলো যে ছোট ভাইয়ের ঘরে নক করে ঢুকছে? কে? দরজার ওপাশ থেকে কোনো শব্দ এলো না। সাদাপও ধৈর্য ধরল, যদিও সে আন্দাজ করতে পারছে কে। আরিসা সময় নষ্ট না করে হালকা হাতে দরজার নখ ঘুরায়, ধীর পায়ে প্রবেশ করে রুমের ভেতরে। সাদাব তখনও কপাল কুঁচকে তাকিয়ে, চোখে মুখে মারাত্মক গম্ভীর ভাব ধারণ করে রেখেছে। আরিসাকে দেখে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের নজর ঘুরিয়ে নিল সাদাব। দ্রুত হাতে শার্টের বোতাম লাগাতে শুরু করলো। আরিসা অধৈর্য পায়ে দুরু দুরু বুকে এগিয়ে যায় সাদাবের দিকে। কিছুটা রাগী স্বরে বলল, এসবের মানে কি সাদাব? হুটহাট অকারণে এভাবে রেগে যাওয়ার কারণ কি? আর শুধু শুধু ইগনোরই বা করছিস কেন? সাদাব তড়িৎ বেগে ফিরে চাইল আরিসার দিকে। চোয়াল শক্ত, তার দৃষ্টি তীক্ষ্ণ। আরিসা মিইয়ে যায় সেই দৃষ্টি বুঝে। সাদাবের দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে সে যা করছে সেসব কিছুই অকারণে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘর ছাড়ার জন্য তৈরি হয় সে। আরিসার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। আশ্চর্য, আমি তোর সাথে কিছু বলছি, বাট আই অ্যাম নট ইন্টারেস্ট। আমি সেদিন শাওনকে ডাকিনি, সত্যি বলছি। ওর সাথে আমার কথা হয় না অনেক দিন। তুই বিশ্বাস না করলে এই দেখ, ওকে আমি অনেক আগেই ব্লক করেছি। সাদাব নিজের চোখে মুখে রাগী ভাব নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো ফোনের দিকে তাকিয়ে। মনটা তার খুশিতে নেচে উঠলেও সে গম্ভীর ভাব বজায় রেখেছে। আরিসা চুপ সাদাবের উত্তর শুনতে চাইছে। সাদাব ধীর পায়ে আরও একটু এগিয়ে আসে আরিসার দিকে, গম্ভীরভাবেই বলে, বাট হোয়াই আর ইউ টেলিং মি অল দিস? ডিড আই সে আই ওয়ান্টেড ইন এক্সপ্লেনেশন? আমি কে হয় তোর? আমাকে এসব দেখাবি কেন? এবার আরিসা মিইয়ে যায়, মাথাটা নিচু করে ফেলে। এই প্রশ্নের উত্তরে সে কী জবাব দিবে? সাদাপও একই ভঙ্গিতে দাঁড়িয়ে। সময় গড়ায় অনেকটা। আরিসাকে নিশ্চুপ দেখে সাদাব তাচ্ছিল্যের স্বরে বলে, খবরদার ঢং দেখাতে আসবি না। আমি তোর কে হয় এই প্রশ্নের উত্তর যেদিন দিতে পারবি সেদিন সামনে আসবি। যত সব ন্যাকামি, বলেই হন করে বেরিয়ে গেল সাদাব। আরিসা ছল দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদাবের এমন শক্ত কথা সে হজম করতে পারল না। আরিসা ন্যাকামি করে, ঢং করে, এমন কথা বলতে পারল সে? আরাব গাড়ির কাছেই ছিল। পকেট থেকে ফোনটা বের করে কল লাগালো তানহাকে। কয়েকবার রিং হতে কল রিসিভ হলো। সালাম বিনিময় করে আরাব বলল, একটা আবদার নিয়ে কল করেছি তোমাকে। তানহা ভুরু কুচকে বলে, হঠাৎ কিসের আবদার? রেডি হয়ে গেছো তুমি? না, এখনো হয়নি, হব। কেন বলুন তো? আসলে বলছিলাম কি, আজকে যদি শাড়ি পরে আসতে। তানহা ফিজেল হাসলো। আরাফ না বললেও আজকে সে শাড়ি পরে যেত। প্রিয়তা আর তানহা প্ল্যানিং করেছে আজকে শাড়ি পরেই যাবে। আপনি না বললেও আমি শাড়ি পরতাম। তানহার কথায় আরাফও আলতো হাসলো। কী রঙের শাড়ি পরবে? গাঢ় কালচে সবুজ রঙের সাথে কালো রঙের পাড়ের শাড়ি। আচ্ছা, বেশি সাজবে না বলে দিলাম। কেন? সেটার উত্তর না হয় সামনাসামনিই দিব। আরাব কথাটুকু শেষ করতে পারল না। নেহাল এসে গলা খাখারি দিতে কিছুটা লজ্জা পেল সে। আর কথা না বাড়িয়ে বিদায় নিল তানহার থেকে। উষা কাবার্ডে রাখা ব্যাগটা তখন খুলে দেখেনি। ভেবেছিল বিকেলে পড়ার সময়ই দেখবে। অনেক উৎসাহ নিয়ে ব্যাগটা খুলে ভেতর থেকে একটা গাঢ় লাল রঙের জামদানি বের করলো সে। শাড়িটার পাড়ে সোনালি রঙের কাজ করা, সাথে একটা লাল টুকটুকে দোপাট্টাও আছে। অন্য ব্যাগে আছে গহনার বাক্স। উষা অবাক না হয়ে পারে না। এসব কখন করলো লোকটা? আর এখন তো ঘরেও নেই যে জিজ্ঞেস করবে এসব কেন, দোপাট্টা দিয়ে কি কাজ। তখন তুবা উষাকে নিয়ে ঘরে এসেই সাগরকে বের করে দিয়েছিল। তাই আপাতত সে নাহিদের রুমে শুয়ে আছে ছোট আব্বুর সাথে। উষাকে হাতে শাড়ি নিয়ে বসে থাকতে দেখে তুবা তাকে আস্তে করে ধাক্কা দিল। কি ভাবছো ননদিনী?
আমার দেবরের মাথাটা তো একেবারে নষ্ট করে দিলে। সে দ্বিতীয়বার তোমাকে বিয়ে করতে চলেছে। সবাই এত করে বলল যে ঈদের পরে না হয় আর একটু বড় করে আয়োজন করা হবে, কিন্তু সে অনড়। সে আজকেই আবার বিয়ে করবে। যেহেতু তোমাদের ডিভোর্সের কাগজটা চলে এসেছিল, তাই বিয়ে পড়ানোটা এখন দরকারি বলা চলে। আমি সেসবও ভাবছি না। এই যে বাপ চাচাদের সামনে ছেলেটাকে নির্লজ্জ বানালে, এটা কি কিছু হইল? আমি আবার কি করলাম? আমি কেন তাকে নির্লজ্জ বানাবো? সে নিজে আজ তো একটা অসভ্য নির্লজ্জ। ইস, সে নিজে বাবারে এক সন্তানের মা হয়ে গেলাম, এখনও পারলাম না এভাবে সম্বোধন করতে। যাই হোক, বাদ দাও, কম কথা বলো, আগে তৈরি হয়ে নাও। কিন্তু ভাবি, আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে এবার হলুদ মেহেদি সহ সব প্রোগ্রাম হবে। তোমার বাবা চাচাদের তো চেনোই, এসব কিছু হবে না। তোমার এক্সাম শেষে শুধু বড় করে রিসেপশনের আয়োজন করা হবে। যেহেতু স্বামীনের বিয়ের সময় একবার ধুমধাম করে বিয়ে হয়েছে। উষা আর কথা বাড়ালো না। সে জানে তার বাবা চাচাদের স্বভাব। তানহার পরিবারকে নিয়ে আসার জন্য ভূঁইয়া বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছে। বাড়ির বউ এখনও না হলেও তো কথা দেওয়া আছে, ভবিষ্যতে এ বাড়ির বউ হবে। প্রিয়তার পরিবারকে আনার জন্য গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিল, কিন্তু প্রিয়তার আম্মু জানিয়েছেন ওনারা ইফতারের আগে আসবেন। কি একটা ঝামেলার কারণে আসতে পারবেন না এখন। আর প্রিয়তা চলে যাবে একাই। প্রিয়তা রেডি হয়ে বের হয়েছে। রাস্তায় রিস্কার জন্য অপেক্ষা করছিল সে। মিনিট 10 হবে সে দাঁড়িয়ে আছে। আসরের আজান দিয়ে দিবে আর একটু পরেই। বড়ই বিরক্ত প্রিয়তা। গরমে হাঁসফাঁস অবস্থা একেবারে। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে সে হাঁটা ধরল রাস্তা ধরে। সামনে মোড়ে গিয়ে যদি কোনো রিস্কা পায়। আবার শাড়ি পরে এভাবে হাঁটতে অস্বস্তি হচ্ছে। মিনিট 5 হাঁটার পরে রাস্তার কিনারা ঘেঁষে একদম প্রিয়তার কাছে এসে থামলো একটা সাদা রঙের গাড়ি। নিজের অস্তিত্বের এত কাছাকাছি গাড়ি দেখে আত্মারাম খাঁচা ছাড়া, যদিও স্পিড খুব কম ছিল, তবুও দারুণ ভয় পেয়েছে সে। হাঁটা থামিয়ে গাড়িটার দিকে তাকিয়ে রইল প্রিয়তা। ন্যানো সেকেন্ডের ব্যবধানে গাড়ি থেকে নেমে এলো কালো রঙের পাঞ্জাবি পরিহিত উজ্জ্বল শ্যাম বর্ণের এক যুবক। যুবকটিকে চিনতে প্রিয়তার বেগ পোহাতে হয়নি। সে অবিশ্বাস্য স্বরে বলল, আপনি এখন এখানে? কোনো দরকার ছিল এই দিকটায়? গালিব ডান হাত দিয়ে মাথার পেছনের অংশটুকু চুলকাতে থাকে, সাথে বিড়বিড় করে বলে, আমার সব দরকার যার কাছে। সে আবার বলছে এদিকে কোনো দরকার নাকি? হ্যাঁ। প্রিয়তা বিড়বিড় করে বলা কথাটা বুঝলো না। সে ভুরুজোড়া কুঞ্চিত করে বলল, জি, কিছু বললেন? না। তুমি কি উষাদের বাসায় যাচ্ছ এখন? গ্রেট, আমিও ওখানে যাচ্ছি, চলো একসাথে যাওয়া যাক। যদিও তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি বিরক্ত, রিস্কা পাচ্ছ না, মেবি আমার থেকে লিফট নিতে পারো। পার্টনার হিসেবে খারাপ না আমি, বিরক্তি ভাবটা থাকবে না। প্রিয়তা আলতো ঠোঁটে লাজুক হাসল। গালিব মহাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখলো তা। বাই দ্য ওয়ে, ইউ আর সেম সেম। ইউ নো ইউ আর লুকিং গর্জিয়াস, বিউটিফুল। এমন সুন্দর ফুলকেও কি কেউ ভালো না বেসে থাকতে পারে? গালিবের থেকে প্রশংসা শুনে যতটা খুশি হয়েছিল প্রিয়তা, শেষের কথায় ঠিক ততটাই মন খারাপ হয়ে গেল তার। পুরনো ক্ষত তাজা হচ্ছে যেন। প্রিয়তা কত খুশি ছিল এই শাড়িটা পরার সময়। বারবার মনে আসছিল, এই শাড়িটা পরলে কি উনি আমাকে দেখবেন? এমন অদ্ভুত ভাবনা মনে আসতে মনকে আচ্ছা রকমভাবে গালমন্দ করেছে সে। কী সব নষ্ট চিন্তা ভাবনা তার মাথায়। গালিব গাড়ির দরজা খুলেই দাঁড়িয়েছিল। প্রিয়তা কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো। দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে নীরবতা চলল। গালিবও আগ বাড়িয়ে বলেনি কিছু। নীরবতা ভাঙল প্রিয়তায়। সে অন্যমনস্ক হয়ে বসে থেকে বলল, আপনি যে সেদিন বললেন সময় সব বদলে দিবে, সেই সময়টা কবে আসবে? সময় কি আমার জন্য অপেক্ষায় আছে, নাকি আমি সেই সময়ের অপেক্ষায় আছি? আসলেই কি আমি সব ভুলে যাব, যেতে পারবো? গালিব এমন শক্ত কথায় নিশ্চুপ রইল কিয়ৎক্ষণ। তারপর গমগমে গলায় বলল, শোনো। শুনছি, বলুন। গালিব ড্রাইভের ফাঁকে এক পল চাইল প্রিয়তার দিকে। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলো, একটা প্রবাদ বাক্য আছে না, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই চিরন্তন সত্য বাক্যটি যেন প্রতিটি জীবনের গায়ে অদৃশ্য কালি দিয়ে লেখা। সময় নির্লিপ্ত এক পথিক। সময় কখনো থামে না, ফিরে চায় না, কাঁদে না, হাসেও না, শুধু চলে সমুদ্রের ঢেউয়ের মতো এক নাগাড়ে, সমুদ্রের স্রোতের মতো অবিরত। আমরা থেমে যাই, হোঁচট খাই, পেছনে ফিরতে চাই, অথচ দেখো সময়ের কাছে ফিরে যাওয়ার পথ নেই। মনে হয় না সময় যেন এক দূরগামী ট্রেন,
যা ছুটছে অবিরত, অনিয়ন্ত্রিতভাবে। তবে সেই দূরগামী ট্রেনের নির্দিষ্ট গন্তব্য আছে, কিন্তু সময়ের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। কালের ক্যানভাসে আমরা প্রতিনিয়ত ছবি আঁকি। কিছু ছবি অপূর্ণ থাকে, কিছু ছবি মুছে যায়, কিছু শুধু রয়ে যায় স্মৃতির হালকা ছাপ হয়ে। যে সময় আজ খুব নিকটে, তা কাল অতীত। কি আশ্চর্য! যে মুহূর্ত আজ চোখে জল আনে, তা আগামীকাল ঠোঁটের কোণে নিঃশব্দ হাসি হয়ে ঠেকে। সময় বড় নির্মম। সে কাউকে ছুঁয়ে ধরে না, কেবল আমাদের স্পর্শ করে রেখে যায় কিছুটা পরিবর্তন, কিছুটা বিচ্ছেদ, আর অনেকখানি শিক্ষা। তবুও মানুষ আশাবাদী। মানুষ সবচেয়ে সুখময় সময়গুলোকে থামাতে চায়, কিন্তু বাস্তব এই যে সময়ের কাছে আমরা সবাই পথিক, সবাই সাময়িক, নয় কি? তাই সময়কে থামানোর চেয়ে বরং তার সাথে তাল মিলিয়ে হেঁটে যাওয়াই শ্রেয়। কারণ যেভাবে নদীর স্রোত তাকে না চেনা সাগরের দিকে ঠেলে দেয়, ঠিক তেমনি সময় আমাদের ঠেলে দেয় এক অজানা ভবিষ্যতের দিকে, যেখানে অপেক্ষা করে নতুন গল্প, নতুন মানুষ, আর কিছু অবিস্মরণীয় মুহূর্ত। প্রতিটি কথা প্রিয়তা মন দিয়ে শুনেছে। মন দিয়ে বললে ভুল হবে, কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় শুনেছে সে। কেমন অবিশ্বাস্য আর মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। গালিবের প্রতিটা কথা প্রিয়তার মনে ঝড় তুলেছে। লোকটা কি জাদু জানে? না হলে এমনভাবে কি করে কথা বলে? গালিব প্রিয়তার সেই দৃষ্টি দেখলে নিজেকে বড় অসহায় মনে হয় তার। সে দ্রুত চোখ সরিয়ে নেয়। কথা বলার ফাঁকে কখন যে গালিব এক সাইডে গাড়ি দাঁড় করিয়েছে, সেটাও অজানা প্রিয়তার। সে কেমন অবাক দৃষ্টিতে গালিবের দিকে তাকিয়ে। গালিব প্রিয়তাকে নড়চড় না করতে দেখে আবারও বলে, হুমায়ুন আহমেদ স্যার বলেছেন পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তোমার কি মনে হয়? প্রিয়তা নিশ্চুপ। সে জানে স্যারের এই কথাটা শুনেছে অনেকবার। দেখো, তোমাকে আমি আর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই দিব না। শুধু মাথায় রেখো, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। অপেক্ষা করো, তোমার লাইফেও এমন কেউ আসবে যে তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসবে, তোমার চেয়েও বেশি জানবে। অপেক্ষা করো, সময় সব বদলে দিবে, একদম সব। নিজের হাতে সবটা গড়ে নাও, এখনও সময় আছে।